আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2019 সাল থেকে এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। তাহলে চলো প্রশ্নে চলে যাই। যেখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রভাবক কাকে বলে? প্রভাবক হচ্ছে যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে থেকে বিক্রিয়ার গতিকে হ্রাস বৃদ্ধি করে এবং বিক্রিয়া শেষে নিজেরা গঠন এবং ভরে অপরিবর্তিত অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় প্রভাবক। খ নম্বর প্রশ্ন হচ্ছে, গ্লাস ক্লিনারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় কেন, সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। গ্লাস ক্লিনারে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ব্যবহার করা হয় সেটা একটা মৃদু ক্ষার। তাহলে আমরা বলি যে গ্লাস ক্লিনারে কেন এই মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ব্যবহার করা হয়। গ্লাস ক্লিনারের ব্যবহার করার উদ্দেশ্যটা হচ্ছে গ্লাসের উপর যে ময়লা বা গ্রিস থাকে সেগুলোকে পরিষ্কার করে জীবাণুমুক্ত এবং অক্ষত গ্লাস পেতে গ্লাস ক্লিনারটা ইউজ করা হয়। কাচের যে মূল উপাদানটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। কাচের মূল উপাদান সিলিকন ডাইঅক্সাইড। এই যে মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা সিলিকন ডাইঅক্সাইড অর্থাৎ কাচের সাথে কোনোরূপ বিক্রিয়া করে না, যার ফলে কাচের কোনো ক্ষতি হয় না। এর জন্য গ্লাস ক্লিনারে মৃদু ক্ষার ইউজ করা হয়, তীব্র ক্ষার ইউজ করা হয় না, এবং মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ইউজ করা হয়। আমরা যদি বিক্রিয়াটা দেখাই তখন এরকম হবে, প্লাস কোনো বিক্রিয়া হবে না। এখন যদি আমরা দেখলাম যে মৃদু ক্ষার ইউজ করলে কাচের কোনোরূপ ক্ষতি হয় না, এর জন্য মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাচের মধ্যে ব্যবহার করা হয় বা গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয়। এখন যদি আমরা দেখাই যে গ্লাসের সাথে যদি আমি এখানে মৃদু ক্ষার ইউজ না করে তীব্র ক্ষার ইউজ করতাম তাহলে কি হতো? তীব্র ক্ষার যেরকম কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করা হতো, তাহলে সেটা কাচের যে মূল উপাদান সিলিকন ডাইঅক্সাইড এটার সাথে বিক্রিয়া করে ফেলে এবং কাচের ক্ষতি করে এবং মসৃণতা নষ্ট করে। এর জন্য গ্লাস ক্লিনারে তীব্র ক্ষার ইউজ করা হয় না। এক্ষেত্রে যদি বিক্রিয়াটা দেখায় তাহলে এরকম হবে, তৈরি করবে সোডিয়াম সিলিকেট আর পানি। তাহলে দেখলাম এখানে তীব্র ক্ষারটা কী করে, কাচের সাথে বিক্রিয়া করে কাচের ক্ষতি করে। এর জন্য আমরা গ্লাস ক্লিনারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি। আবার বলি যে গ্লাস ক্লিনারে কেন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ইউজ করতেছি, কারণ এটা একটা মৃদু ক্ষার যেটা গ্লাসের কোনোরূপ ক্ষতি করে না এবং গ্লাসের মূল উপাদান সিলিকন ডাইঅক্সাইডের সাথে কোনোরূপ বিক্রিয়া করে না। এটা গ্লাসের ময়লা এবং গ্রিসকে দূরীভূত করে এবং জীবাণুমুক্ত এবং অক্ষত রাখে, গ্লাসের কোনোরূপ ক্ষতি করতেছে না। কিন্তু তীব্র ক্ষার যদি ইউজ করতাম সেটা গ্লাসের মূল উপাদানের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট উৎপন্ন করে কাচের ক্ষতি করত, মসৃণতা নষ্ট করত। এর জন্য গ্লাস ক্লিনারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ইউজ করা হয়। তারপরে গ নম্বর প্রশ্ন হচ্ছে, মৌলসমূহের আয়নীকরণ বিভব কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। উদ্দীপকের যে মৌলগুলো দেওয়া আছে এখানে আমাদের মৌলগুলোকে শনাক্ত করতে হবে। দেওয়া আছে এক্স ওয়াই জেড, যেগুলোর আয়ন আকারে লেখা আছে এবং আয়নে ইলেকট্রন সংখ্যা একটা। এক্স প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন দান করার পর তার মোট ইলেকট্রন সংখ্যা আছে 10। ওয়াইয়ের ক্ষেত্রে 2টা ইলেকট্রন দেওয়ার পর তার ইলেকট্রন সংখ্যা আছে হচ্ছে 10 এবং জেডের ক্ষেত্রে 3টা ইলেকট্রন দান করার পর তার ইলেকট্রন সংখ্যা আছে হচ্ছে 10। তাহলে আমরা জানি 10 একটা ইলেকট্রন দিয়ে 10 হওয়া মানে কি, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে 11 পারমাণবিক সংখ্যা কার? সোডিয়ামের 11। সে কী করছে, একটা ইলেকট্রন দিয়ে দিলে তার ইলেকট্রন সংখ্যা হবে 10। পরেরটার যেখানে বলছে যেখানে 2টা ইলেকট্রন দেওয়া হয়েছে তার মানে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 ছিল। পারমাণবিক সংখ্যা 12 কার? ম্যাগনেসিয়ামের। এটার ক্ষেত্রেও ইলেকট্রন সংখ্যা 10 হচ্ছে। তারপর অ্যালুমিনিয়াম, তার মানে এক্স হচ্ছে সোডিয়াম, ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম আর জেড হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম। বলছে এই মৌলসমূহের মধ্যে আয়নীকরণ বিভব কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। তাহলে আগে যেহেতু আয়নীকরণ বিভব বা শক্তি কিভাবে পরিবর্তিত হয় এটা ব্যাখ্যা করব, আগে জানতে হবে যে আয়নীকরণ বিভবটা কি। আয়নীকরণ বিভবটা যদি বোঝাতে চাই ফার্স্ট আমরা সোডিয়ামেরটা দিয়ে বোঝাই। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে এরকম হয় 1s2 2p6 3s1। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে হয় 2s2 2p6 3s2 1s2 2s2 3p1। তাহলে এখানে আমরা যেটা দেখলাম তিনটাতে আমরা ইলেকট্রন বিন্যাস দেখলাম। ইলেকট্রন বিন্যাসের মধ্যে যদি সবথেকে বেশি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ম্যাগনেসিয়ামের। দেখি 3s এ আছে এখানে একটা, এখানে 3s এ আছে 2টা, তাহলে এটা হচ্ছে কি একটা স্থিতিশীল বিন্যাস। এই দুইটার থেকে এরা হচ্ছে তিনটাই কি তৃতীয় পর্যায়ের মৌল।
তিনটাই হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। আচ্ছা, এখন আঁকি সোডিয়ামেরটা। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা। পরটাতে হচ্ছে পিতে 8টা, আর এসে হচ্ছে 1টা। এখন মানে আয়নীকরণ বিভব বলতে বোঝায় গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌলের সর্ববস্থিত শক্তি স্তর থেকে যদি আমি একটা ইলেকট্রন সরায়ে অসীমে নিয়ে যাই, অসীমে নিয়ে কি একক ধনাত্মক চার্জে পরিণত করতে যে পরিমাণ শক্তি এখানে দিতে হবে বা শক্তির শোষণ হবে, সেটাই হচ্ছে কি আয়নীকরণ শক্তি। তাহলে সর্বস্থিত শক্তি স্তরে ইলেকট্রনকে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ শক্তির শোষণ হয়, সেটাই হচ্ছে কি আয়নীকরণ শক্তি। আচ্ছা, তাহলে এখানে আয়নীকরণ শক্তি বললাম যে এই সর্বস্থিত শক্তি স্তরে যে একটি ইলেকট্রন ছিল, এটাকে অসীমে নিতে যত শক্তি শোষিত হবে। তাহলে এটাকে আমরা শোষিত শক্তি কেন বলছি? কারণ আমরা বোর পরমাণু মডেল হতে পড়েছিলাম যে পরমাণু যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে তাহলে শক্তি শোষণ হয়, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যদি ইলেকট্রনের ধাপান্তরিত হয় সেক্ষেত্রে শক্তির বিকিরণ হয়। কিন্তু এক্ষেত্রে যদি দেখি এখানে এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর এখান থেকে আমরা যদি চতুর্থ শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তর লিখি, প্রত্যেকটাই হবে উচ্চ শক্তি স্তর। তাহলে এখানে কি হচ্ছে? নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে ধাপান্তরিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি শক্তির শোষণ। তাহলে শোষিত শক্তি আমরা বুঝতেছি, অর্থাৎ এই বিক্রিয়াটা হয় তাপহারী বিক্রিয়া, এবং তাপহারী বিক্রিয়াতে প্রত্যেকটার মান হবে, অর্থাৎ আয়নীকরণ বিভবের মান হবে ধনাত্মক, তাই প্লাস দিয়ে লিখব। তাহলে এটা ছিল হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে। এবার ম্যাগনেসিয়ামেরটা যদি আঁকি, তাহলে এখানে 2টা, এখানে 2টা, তারপর এখানে আঁকবো অ্যালুমিনিয়ামেরটা। এটা হচ্ছে 3টা ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে সোডিয়ামের, ম্যাগনেসিয়ামের, অ্যালুমিনিয়াম। এই 3টা হচ্ছে কি তৃতীয় পর্যায়ের মৌল, এবং সব থেকে বেশি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এটা, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এখন আমরা পড়ি যে 3টার মধ্যে তুলনা করলে কোনটার আয়নীকরণ বিভবের মানটা বেশি হবে। তাহলে আমরা জানি যে একই পর্যায়ের যতই আমি ডান থেকে বামের দিকে যাব, একই পর্যায়ের মৌলগুলো যতই কি হবে বাম থেকে ডানে যাবে, ততই কি হয় পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে অবশ্যই যদি বাম থেকে, কারণ আমরা দেখলাম যে একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাচ্ছে পারমাণবিক সংখ্যা এখানে কি বাড়ছে। ঠিক আছে, তাহলে পারমাণবিক সংখ্যা এখানে বাড়ে। তাহলে একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যাবে ততই পারমাণবিক সংখ্যা বাড়বে এবং আয়নীকরণ শক্তি বা বিভবটাও বাড়ে। আর যদি গ্রুপের কথা চিন্তা করি, উপর থেকে যত নিচে আসে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার আয়নীকরণ বিভব বা শক্তির মানটা কমবে। কিন্তু এই 3টার মধ্যে দেখা যায়, তাহলে যদি আমি এটা চিন্তা করি, যেহেতু এরা এভাবে যদি বলছি যে যদি এভাবে যদি যায়, অর্থাৎ কি হচ্ছে বাম থেকে ডানে যায়, তাহলে কি করবে আয়নীকরণ বিভব বাড়ে। যদি এই দিক হয় গ্রুপে উপর থেকে নিচে, আয়নীকরণ বিভব কমে। এখন এদিকে দেখো কি আছে, এখানে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে এই 3টার মধ্যে কি হবে আয়নীকরণ বিভব, যেহেতু এরা বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে আস্তে আস্তে সোডিয়ামের থেকে আয়নীকরণ বিভব ম্যাগনেসিয়ামের বেশি হওয়ার কথা, ম্যাগনেসিয়ামের থেকে আয়নীকরণ বিভব অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা। অর্থাৎ যদি করি তাহলে এরকম হওয়ার কথা ছিল, সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এরকম হয় না, কারণ এখানে একটা ব্যতিক্রম আছে যে অধিক স্থিতিশীল মৌলের ইলেকট্রন বিন্যাস, যদি সবচেয়ে যেটা স্থিতিশীল থাকবে ইলেকট্রন বিন্যাস, সেটার আয়নীকরণ বিভবের মানটা বেশি হবে। তাহলে এই 3টার মধ্যে যদি চিন্তা করি, সবচেয়ে কম আয়নীকরণ শক্তি কার হবে? সোডিয়ামের। তারপরে কার হওয়ার কথা ছিল? ম্যাগনেসিয়ামের। কিন্তু ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভবের মানটা বেশি হবে। কেন? কারণ এখানে যদি আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি বা ইলেকট্রনের বিন্যাসের অরবিটটা দেখি বা শক্তি স্তরটা দেখি, তখন দেখা যায় যে সর্বস্থিত শক্তি স্তর এসে 2টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এখান থেকে যদি আমি সর্বস্থিত শক্তি স্তর থেকে একটা ইলেকট্রনকে আমি সরাইতে চাই এবং সরে অসীমে নিতে চাই,
তাহলে অনেক শক্তি এখানে শোষণ হবে বা শক্তির দরকার হবে, কারণ স্থিতিশীল বিন্যাস কেউ ভাঙতে চায় না। তাহলে স্থিতিশীল বিন্যাসটাকে যদি ভাঙতে হয়, অর্থাৎ ভেঙে যদি আমি অসীমে নিতে চাই, সেক্ষেত্রে অনেক পরিমাণ শক্তি এখানে দিতে হবে, বা এখানে কতটুকু শক্তি দিতে হবে সেটা আমরা লিখব, সেটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি হবে। কিন্তু এক্ষেত্রে দেখো, স্থিতিশীল বিন্যাস ভাঙতে যেহেতু অধিক পরিমাণ শক্তি শোষিত হয় এবং সেটাকে আমরা শোষিত শক্তিকে আমরা আয়নীকরণ শক্তি বলি, এ কারণে এক্ষেত্রে যেটা হবে, এখানে সবথেকে বেশি আয়নীকরণ শক্তিতে হবে। এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো, এখানে সর্ববস্তু শক্তি স্তর থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে অসীমে নিয়ে যাওয়া খুবই সহজ, কারণ এটা স্থিতিশীল বিন্যাস না। তাহলে আমরা বললাম যে ম্যাগনেসিয়াম এর আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের তুলনায় বেশি হবে। এটা আমরা লিখি, সব থেকে বেশি কার? ম্যাগনেসিয়ামে। কত? প্লাস 738 কিলোজুল পার মল। তারপরে বেশি কার? অ্যালুমিনিয়ামে 578। তারপরে হচ্ছে সোডিয়ামে 496। তাহলে দেখো, তিনটার মধ্যে আমরা দেখলাম যে সব থেকে বেশি আয়নীকরণ শক্তি হচ্ছে ম্যাগনেসিয়ামের, তারপর অ্যালুমিনিয়ামের, তারপর সোডিয়ামের। এটা না হয়ে এটা হবে। তাহলে কেন এটা হলো, আবার রিপিট করি। এখানে ছিল যে মৌলসমূহের আয়নীকরণ বিভব কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। তাহলে আগে আমরা শনাক্ত করলাম যে মৌল তিনটা কি। এটা এক্স ছিল হচ্ছে সোডিয়াম, ওয়াই ছিল ম্যাগনেসিয়াম, জেড ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম। তিনটার আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। এই তিনটার মধ্যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে সুস্থির বিন্যাস এবং তিনটাই হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। এবার আয়নীকরণ বিভব বা শক্তি বলতে আমরা যেটা বুঝাইছি যে সর্ববস্তু শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন সরিয়ে বা ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন বা যে পরিমাণ শক্তি শোষিত হবে, ওই শোষিত শক্তিকে বলবো হচ্ছে আয়নীকরণ শক্তি। তিনটার এখানে ইলেকট্রন বিন্যাস আমরা দেখাইছি। এখানে দেখায় সর্বস্তু শক্তি স্তর থেকে এই যে ইলেকট্রন ছিল, এটাকে অসীমে নিতে যে পরিমাণ শক্তি শোষণ হবে সেটা হচ্ছে সোডিয়ামের আয়নীকরণ শক্তি। তারপর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সর্বস্তু শক্তি স্তর থেকে একটা ইলেকট্রনকে অসীমে নিতে যে পরিমাণ শক্তি শোষিত হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও সেম। কিন্তু আমাদের কথা হচ্ছে যে একই পর্যায়ে যতই আমি বাম থেকে ডানে যাব তখনই আয়নীকরণ বিভব বা শক্তিটা বাড়বে। যদি গ্রুপে উপর থেকে নিচে আসে আয়নীকরণ বিভবটা কমবে। তো সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম থাকে, তারপর অ্যালুমিনিয়াম থাকে, অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তাহলে সোডিয়ামের থেকে বেশি ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভব হওয়ার কথা, ম্যাগনেসিয়ামের থেকে বেশি অ্যালুমিনিয়ামের হওয়ার কথা ছিল, অর্থাৎ আমাদের এরকম হওয়ার কথা ছিল, অর্থাৎ অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি আয়নীকরণ বিভব হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় যে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভবের মানটা অ্যালুমিনিয়ামের তুলনায় বেশি হয়। কেন বেশি হয় ওইটা আমরা দেখলাম যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল, অর্থাৎ এরা স্থিতিশীল অবস্থায় বিরাজমান করে। এখানে স্থিতিশীল অবস্থায় থাকা এই ইলেকট্রনকে অসীমে নিয়ে যেতে প্রচুর পরিমাণ শক্তির শোষণ হবে, অর্থাৎ শক্তির পরিমাণটা বেশি লাগে। এর জন্য এটার আয়নীকরণ বিভবটা অ্যালুমিনিয়ামের তুলনায় বেশি হয়। অনেক সময় এটা পরীক্ষায় আসে যে অ্যালুমিনিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভবের মানটা কেন বেশি হয়। তাহলে ব্যাখ্যাটা এরকমই হবে, অর্থাৎ সোডিয়ামের সর্বস্তু শক্তি স্তর থেকে ইলেকট্রনটা সরাতে যতটুকু শক্তি শোষিত হবে তার তুলনায় অ্যালুমিনিয়ামের বেশি হবে। অ্যালুমিনিয়ামের যে সর্বস্তু শক্তি স্তর ইলেকট্রনকে অসীমে নিতে তার তুলনায় একটু বেশি শক্তি লাগবে। এবং ম্যাগনেসিয়ামের হচ্ছে স্থিতিশীল বিন্যাস, যেহেতু এখান থেকে একটা ইলেকট্রন সরাতে সব থেকে বেশি শক্তি প্রয়োজন বা শোষিত হয়, এজন্য ম্যাগনেসিয়ামে আয়নীকরণ বিভবটা বেশি হয় অ্যালুমিনিয়ামের থেকে। কত? অ্যালুমিনিয়ামের হচ্ছে 738, ম্যাগনেসিয়ামের 738, অ্যালুমিনিয়ামের 578 আর সোডিয়ামের হচ্ছে 496। এটাই হচ্ছে গ নম্বরের উত্তর। অর্থাৎ আমরা দেখলাম মৌলসমূহের আয়নীকরণ বিভব কীভাবে পরিবর্তন হচ্ছে। এক হচ্ছে পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হচ্ছে। দুই, ব্যতিক্রম যেটা দেখলাম সেটা হচ্ছে অধিক সুস্থির যে আয়নিক বিন্যাসটা থাকবে, ইলেকট্রন বিন্যাসটা থাকবে, তাদের ক্ষেত্রে আয়নীকরণ বিভবের বা শক্তির মানটা বেশি হবে। এভাবে মৌলসমূহের আয়নীকরণ বিভব পরিবর্তিত হয়। এটাই হচ্ছে গ নম্বরের উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে মৌলসমূহের ক্লোরাইডের মধ্যে কোনটির অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে বিশ্লেষণ করো। তাহলে মৌলসমূহ তিনটি কী কী আমরা গ থেকে পাইছিলাম। এক্স কি? এক্স হলো সোডিয়াম, ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম আর জেড হলো অ্যালুমিনিয়াম।
এই তিনটার ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে বিশ্লেষণ করতে হবে। এই তিনটা ক্লোরাইড যদি আমি করি তাহলে ক্লোরাইডগুলো হবে কি সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবার এই তিনটা ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে তা আমরা পোলার আয়ন সম্পর্কিত ফাজানের নীতি দিয়ে বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা ওইটাই নিচে লিখব যেটা বললাম, সেটা হচ্ছে মৌলসমূহের ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে সেটা পোলার আয়ন সম্পর্কিত ফাজানের নীতি দিয়ে বিশ্লেষণ করা যায়। তাহলে এবার আমরা ফাজানের নীতিটা লিখি। ফাজানের নীতিটা হচ্ছে ক্যাটায়নের চার্জ যত বেশি হয় সেটা ততই হচ্ছে পোলায়নের মাত্রাটা তত বেশি হবে, এবং যোগে যদি পোলায়নের মাত্রা যত বেশি হবে সেই যোগ তত বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে। তাহলে লিখি ফাজানের নীতিটা। ফাজানের নীতি হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা যতই বৃদ্ধি পাবে তা কর্তৃক অ্যানায়নের বিকৃতি বা পোলায়ন ততই বৃদ্ধি পায়। যোগের পোলারের মাত্রা যত বৃদ্ধি পাবে সেই যোগটি তত বেশি সমযোজী প্রকৃতির হবে। তাহলে এই তিনটা ক্লোরাইডের মধ্যে অ্যানায়ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে গিয়ে ক্লোরাইড আয়ন। তাহলে অ্যানায়ন কোনটা? অ্যানায়ন ক্লোরাইড আয়ন। আর তিনটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে ক্যাটায়ন হচ্ছে কে ক্যাটায়ন সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। এখন আমরা যদি চার সংখ্যা দেখি, চার সংখ্যা কার বেশি, যেহেতু বলছে তিনটা হচ্ছে গিয়ে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়নের চার সংখ্যা যতই বাড়ে তা কর্তৃক পোলায়ন তত বেশি বৃদ্ধি পায়। এটার মধ্যে ক্যাটায়নের চার সংখ্যা সব থেকে বেশি হচ্ছে 3+, তারপর 2+, তারপর শুধু প্লাস। তাহলে যদি আমি বলি ক্যাটায়নের চার সংখ্যা অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি, তার মানে অ্যালুমিনিয়ামের পোলার আয়ন তত বেশি, এবং ওই যৌগটি অর্থাৎ অ্যালুমিনিয়ামের যৌগটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পোলারের মাত্রা সব থেকে বেশি, তাই সেই যৌগটি তত বেশি সমযোজী প্রকৃতির। অর্থাৎ এই তিনটার মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী প্রকৃতির। এটা আমরা লিখি। তাহলে চার সংখ্যা কত? এটার +1, এটার +2, এটা হচ্ছে +3। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা লিখব যে ক্যাটায়ন দ্বারা গঠিত ক্যাটায়নগুলোর পোলারায়ন মাত্রার ক্রম কি হবে? অ্যালুমিনিয়াম 3+, তারপর ম্যাগনেসিয়াম 2+, তারপর সোডিয়াম প্লাস। এবং ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম কি হবে? ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম অ্যালুমিনিয়াম সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ সব থেকে বেশি, অর্থাৎ মৌলসমূহের ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে? সব থেকে বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তা আবার রিপিট করি, বসে মৌলসমূহের ক্লোরাইড, মৌলগুলো X ছিল সোডিয়াম, Y ছিল ম্যাগনেসিয়াম, Z ছিল অ্যালুমিনিয়াম। তিনটার ক্লোরাইড হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবং বলা আছে মৌলসমূহের ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য তা আমরা পোলার আয়ন সম্পর্কিত ফাজানের যে নীতি আছে সেটাতে বিশ্লেষণ করতে পারি। ফাজানের নীতিতে সে বলছে যে ক্যাটায়নের চার সংখ্যা যত বাড়ে তা দ্বারাই অ্যানায়নের বিকৃতি বা পোলার আয়ন তত বেশি বৃদ্ধি পায়। যৌগের পোলার আয়ন মাত্রা যত বেশি বাড়ে সেই যৌগটি তত বেশি সমযোজী প্রকৃতির হয়। অর্থাৎ তাহলে আমাদের ফার্স্টে যে দিতে হবে সেটা হচ্ছে ক্যাটায়নের চার সংখ্যা। তাহলে তিনটার মধ্যে অ্যানায়ন ছিল কমন, সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন। আর ক্যাটায়নের মধ্যে একটা হচ্ছে সোডিয়াম আয়ন অর্থাৎ 1+, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে চার সংখ্যা 2+, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3+। তাহলে তিনটার মধ্যে ক্যাটায়নের চার সংখ্যা সবচেয়ে বেশি কার অ্যালুমিনিয়ামের, সবচেয়ে কম কার সোডিয়ামের। তাহলে যত বেশি বাড়ে তত বেশি পোলার আয়ন বৃদ্ধি পায়। তাহলে তিনটার মধ্যে পোলার আয়ন বৃদ্ধি সবথেকে বেশি কার অ্যালুমিনিয়াম আয়নের। এবং যে যৌগের অর্থাৎ অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত যৌগের পোলার মাত্রা যত বেশি হবে সেই যৌগটি তত বেশি সমযোজী প্রকৃতির হবে। তাহলে অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত যৌগ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা সবচেয়ে বেশি সমযোজী প্রকৃতির। তাহলে ক্যাটায়নগুলোর পোলার মাত্রার ক্রম হচ্ছে অ্যালুমিনিয়াম আয়নের সব থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম। তাহলে ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সব থেকে বেশি, যেহেতু এটা চার সংখ্যা সব থেকে বেশি ছিল, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমি যদি লাস্টে লিখি সেটা হবে যে মৌলসমূহের ক্লোরাইডের মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে। এটা হচ্ছে ঘ নম্বরের উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।